তোমাদের মধ্যে যারা ক্লাস 12-এ আছো তারা যে প্রবলেমটা এখন ফেস করছে, যেটা আমি এক্সপিরিয়েন্স করলাম, সেটা হচ্ছে 11-এ তোমরা অর্গানিক কেমিস্ট্রি একদম পড়োনি, একদম জিরো অর্গানিক কেমিস্ট্রি নলেজ। কোভিড গেছে, অনেক সমস্যা হয়েছে, একদমই অর্গানিক হয়নি। এবার 12-এ এসে আমি অর্গানিকের হ্যালো হাইড্রোকার্বন চ্যাপ্টারও বুঝতে পারছি না, অ্যালকোহল চ্যাপ্টারও বুঝতে পারছি না। আমি অর্গানিক কেমিস্ট্রির ওপর আমি আমার ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছি। এই প্রবলেমটা তোমরা যারা যারা ফেস করছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই ভিডিওটার পর তোমাদের আর অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কোনো সমস্যা হবে না। একটা অর্গানিক কেমিস্ট্রি কীভাবে হয় এটা যদি তুমি ভালো করে ডেপথ দিয়ে বুঝে নিতে পারো, তাহলে 100টা বা 200টা বা 500টা অর্গানিক কেমিস্ট্রির যে কোশ্চেন্স আছে বা যে অ্যান্সারগুলো ওখানে করে দেওয়া আছে, এগুলোকে আর মুখস্থ করতে হয় না, এগুলো নিজে থেকেই চলে আসবে। যে রিয়াকশানটা হবে কি না আমি বলে দিতে পারবো। যদি রিয়াকশানটা হয় তাহলে কোন জায়গায় হবে, একটা কম্পাউন্ডের তো অনেক সাইট থাকবে, তা কোন সাইটে রিয়াকশান হবে আজকে ক্লাসের পরই তোমরা বুঝে যাবে। খুব ইজি ব্যাপারটা। কি তোমাদের বেসিক যেই জায়গায় সমস্যা কি জানো, তোমাদের ক্লাস 11-এ পিরিয়ডিক প্রপার্টি যে চ্যাপ্টারটা আছে, পিরিয়ডিক ক্লাসিফিকেশন, ওটা তোমাদের ঠিক করে করা নেই। আর তোমাদের মধ্যে একটু লেথার্জি আছে, তোমরা পিরিয়ড টেবিলটা এখনও কেউ মুখস্থ করোনি, এটাই তোমাদের ভুল। যদি পিরিয়ড টেবিল একবার মুখস্থ করে নিতে পারো একটু কষ্ট করে 2-3 দিন সময় নিয়ে, তাহলে তোমাদের এই বছরটা পুরো বেঁচে যাবে। অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আর মুখস্থ করতে হবে না, ইনঅর্গানিক কেমিস্ট্রিও মুখস্থ করতে হবে না, সব কিছুই পিরিয়ডিক টেবিল থেকেই চলে আসবে। অঙ্কের মতো করে যাদের অঙ্কে ইন্টারেস্ট আছে, ম্যাথমেটিক্সে যাদের ইন্টারেস্ট আছে, তাদের আজকে ক্লাসটা খুব ভালো লাগবে, কারণ খুব ইজিলি তোমরা এখন থেকে ধরে নিতে পারবে যে এটা রিয়াকশান করবে কি না। ঠিক আছে, এটা তাহলে একটা ম্যাজিক শুরু করে দিই আজকে। সেটা যে কোনো রিয়াকশানকে আমি কী করে বুঝবো যে হবে কি হবে না। ক্লাস 12-এর একটা চ্যাপ্টার আমি এখানে খুঁজে পেয়েছি, এনসিইআরটিতে রয়েছে, চ্যাপ্টারটার নাম অ্যালকোহল ইথার ফেনল। ওর একটা কোশ্চেন আমি এখানে পেলাম। এই কোশ্চেনটা 11.11-এ আছে। একটা কম্পাউন্ড দেওয়া আছে, এই কম্পাউন্ডটা তৈরি করতে হবে, তোমার কাছে দুটো পসিবিলিটি দেওয়া আছে, কোনটাকে তুমি নেবে, কোনটা তোমার জন্য সুইটেবল হবে। ঠিক আছে, তো একটুখানি করে নেওয়া যাক। প্রথম যেটা বললাম করতে হবে, সেটা পিরিয়ডিক টেবিলটা তোমাদের একটু মুখস্থ করতে হবে। আজকের জন্য আমি পিরিয়ড টেবিলটা এখানে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। একটা কম্পাউন্ড, বিশাল বড় একটা কম্পাউন্ড ড্র করা আছে, এটা একটা অ্যারোমেটিক, বেনজিন রিং আছে, ব্রোমিন আছে, NO2 আছে। স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় যে রিয়াকশনটা কোথা দিয়ে করবো, এতগুলো অ্যাটম রয়েছে, কোথা দিয়ে রিয়াকশন করব। তার উত্তর কি? উত্তর যেইখানটায় বন্ড আমি উইক পাবো, যেখানে বন্ডের মধ্যে একটা পোলারিটি জেনারেট হবে, বন্ডটা উইক হবে, সেটাই ভাঙবে, সেটাই রিয়াক্ট করবে। তার মানে যেটা স্টেবল না সেটা রিয়াক্টিভ, স্টেবল কোনটা না, যেটা উইক। উইক বুঝবো কি করে? সিম্পল অ্যান্সার, যদি বন্ড লেন্থ বড় হয় তাহলে সেটা উইক হবে। বড় কি করে হয়, কি করে বুঝবো? পিরিয়ডিক ক্লাসিফিকেশন, পিরিয়ডিক টেবিলে চলে যাও। যত নিচের দিকের এলিমেন্ট যাবে গ্রুপ ওয়াইজ, তত অ্যাটমের সাইজ বড় হবে। এবার যত অ্যাটমের সাইজ বড় হবে তাহলে তাদের নিউক্লিয়ার ডিস্টেন্সও বেশি হবে, তাহলে বন্ড লেন্থ বেড়ে যাবে, মানে বন্ডটা উইক হয়ে যাবে। এখানে যে অ্যাটমগুলো আছে একটুখানি মার্ক করে নাও, খাতায় লিখে নাও। Br আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। তাহলে আমরা একটুখানি পিরিয়ডিক টেবিলে চলে যাই। Br আছে কোথায়? নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। তাহলে সাইজে কোন অ্যাটমটা বড় হলো? সাইজে কোন অ্যাটমটা বড় হলো? Br আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। সাইজে কোন অ্যাটমটা বড় হলো? সাইজে বড় হলো ব্রোমিন। তাহলে ব্রোমিনের সাথে যে বন্ডটা থাকবে কার্বনের, সেই বন্ডটা বেশি উইক, তাহলে রিয়াকশান হলে ওখান থেকেই রিয়াকশান হবে। তাহলে কম্পাউন্ডের ভেতর থেকে এই সাইডটা রিয়াক্টিভ আমি বুঝে গেলাম। ক্লিয়ার? এটা রিয়াক্টেন্টের জন্য। এবার যে রিয়েজেন্টটা দেওয়া হয়েছে সেটার ভেতর থেকে কোন সাইডটা রিয়াক্টিভ কিভাবে বুঝবো, তার জন্য পিরিয়ডিক টেবিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ CH3ONA আছে। অনেকের IUPAC করা নেই, আমি দেখেছি অনেকে যে CH3ONA স্ট্রাকচারটাও তারা ঠিক করে গুছিয়ে আঁকতে পারে না, তাদের জন্য আমি একটু করে দিচ্ছি। CH3 হাইড্রোজেনগুলো কার্বনের সাথে থাকে, কার্বনের বন্ড যেন 4টের কম না হয় এটা দেখবে সবসময়। ঠিক আছে, অনেককে দেখেছি, আমি আর বলছি না বেশি ডিটেলসে, হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ড করে দেয়। কেন কি? এখানে দেখতে পাই C আছে, H আছে, O আছে। C দিল, H দিল, O দিল, Na দিয়ে দিল, আছে এরকম অনেক অবতারিত স্টুডেন্ট আছে। ঠিক আছে,
তো তোমরা এগুলো একটু অ্যাভয়েড করো, দেখে নাও কার্বনের ভ্যালেন্সি 4, তাহলে CH3 দিয়ে তারপর O দেব, Na দেব। বলবে স্যার বন্ডটা দিলেন না, এর আগের বার সব বন্ড দিয়েছেন, এখানে কেন বন্ড হয়নি? তার কারণ যদি পিরিয়ড টেবিলের মধ্যে গ্রুপ 1 এর কোনো এলিমেন্ট হয় বা গ্রুপ 2 এর কোনো এলিমেন্ট হয়, তাহলে ওরা আয়নিক অ্যাটম, সব আয়নিক। আয়নিক মানে পুরোপুরি ইলেকট্রন ছেড়ে নোবেল ইলেকট্রনিক কনফিগারেশন তাদের করার ইচ্ছে। তাহলে পিরিয়ড টেবিলে যদি চলে যায় আমি দেখতে পাবো এই হচ্ছে আমার সোডিয়াম, এই হচ্ছে সোডিয়াম। তাহলে এই সোডিয়ামের মধ্যেও এই নেচার আছে, তারা পুরো ইলেকট্রনটা ছেড়ে পজিটিভ নেচারের হয়ে যেতে চায়। তাহলে এর মধ্যে যদি পজিটিভ চার্জ হয়, যাকে ইলেকট্রনটা দিয়েছে তার ভেতরে পুরো নেগেটিভ চার্জ হয়ে যাবে। তাহলে এখানে অক্সিজেন ছিল সোডিয়ামের পাশে, তার ভেতরে পুরোপুরি নেগেটিভ চার্জ দিতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছো? আর সোডিয়ামের কাছে হয়ে যাবে পজিটিভ চার্জ। তাহলে এই জায়গাটা অনেক বেশি পোলার, পোল বোঝো তো? একদিকটা পুরোপুরি পজিটিভ, একদিকটা পুরোপুরি নেগেটিভ, তাহলে ওটা হয়ে গেল পোলার। তাহলে এখানটায় অনেক বেশি পোলারিটি আছে। তাহলে কম্পাউন্ডের ভেতরে এই পার্টটাই বেশি রিঅ্যাক্টিভ। আর ওই কম্পাউন্ডের ভেতরে কোন জায়গাটা রিঅ্যাক্টিভ বোঝা গেল? CBr জায়গাটা। এবার এর মধ্যে অনেকের সমস্যা আছে, স্যার এখানে প্লাস মাইনাসটা কি করে বুঝবো? একই রকম, পিরিয়ড টেবিলে যত ডান দিকে যায় তত নেগেটিভ হয়, যত উপরে থাকে তত নেগেটিভ হয়। এখানে আমি দেখতে পাচ্ছি যে Br ডান দিকে আছে কার্বনের। যদি পিরিয়ড টেবিলে যদি যাও তাহলে দেখো Br ডান দিকে আছে, অনেকটা ঘর ডান দিকে আছে, 1 2 3 4 4 ঘর ডান দিকে আছে Br কার্বনের থেকে। এই হচ্ছে কার্বন, আর এই হচ্ছে আমার নাইট্রোজেন। এই হচ্ছে কার্বন, আর এই হচ্ছে আমার নাইট্রোজেন, আর এই হচ্ছে Br। ঠিক আছে? তাহলে কার্বন আর Br এর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, বুঝে গেলাম Br নেগেটিভ। তাহলে আমাদের সব কিছু করতে গেলে যেটা বেসিক লাগছে সেটা কি? সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। এটা মুখস্থ করতে হবে একটু কষ্ট করে। বাকি আমি গ্যারান্টি দিচ্ছি যে ইনঅর্গানিক অর্গানিকের কোনো রিয়াকশন তোমাদের আর মুখস্থ করতে হবে না, সব ধরে ধরে করে দেবো। আজকে ভিডিওটা খুব বেশি বড় করবো না, 15 মিনিটের আশেপাশে। একটা জিনিস ভালো করে বুঝে যাও, একটা রিয়াকশন ভালো করে বুঝে যাও, তোমরা ইন্টারেস্ট পেয়ে যাবে। তোমাদেরই খুঁজে খুঁজে মনে হবে যে আরেকটা রিয়াকশন নিজে থেকে করি, আরও কয়েকটা রিয়াকশন নিজে থেকে করি, পারি কিনা দেখি। এই ইন্টারেস্টটা তোমাদের ভেতরে আসবে। তাহলে প্লাস মাইনাস বুঝে গেলাম, রিয়াক্টিভ সাইড বুঝে গেলাম, এবার রিয়াকশনটা করা যাক। তাহলে Br হয়ে গেল এখানে ডেল্টা নেগেটিভ। তাহলে Br এর মধ্যে হয়ে গেছে ডেল্টা নেগেটিভ চার্জ, আর কার্বনের মধ্যে হয়েছে ডেল্টা পজিটিভ চার্জ। এবার অনেকের মনে কোশ্চেন আসছে যে এখানটা তো স্যার প্লাস মাইনাস দিলেন, এখানটায় আবার ডেল্টা কেন আসছে? ডেল্টাটা কি করতে আসছে? ডেল্টা মানে পার্শিয়াল। যখন আয়নিক বন্ড হয় কমপ্লিট ইলেকট্রন ছেড়ে দেয় বা কমপ্লিট নিয়ে নেয়, তাই পুরোপুরি প্লাস মাইনাস হয়। ঠিক আছে? কিন্তু এইখানে Br বা কার্বন এরা কেউই আয়নিক ইন নেচার নয়, বিকজ কার্বন পিরিয়ড টেবিলের মাঝে থাকে। পিরিয়ড টেবিলে যদি যে কোনো এক ধারে থাকে তাহলে তারা আয়নিক নেচার হবে, আইদার এই সাইড আইদার ওই সাইড। কিন্তু কার্বন আছে কোথায়? সেন্টারে আছে, বুঝতে পারছো? তাহলে এ পুরোপুরি কখনোই তার ইলেকট্রন লুজ করতে পারবে না বা গেইন করতে পারবে না। তাহলে এরা পুরোপুরি আয়নিক কখনোই হবে না, এরা কোভ্যালেন্ট নেচার হবে। মানে তাদের ভেতরে যে বন্ড থাকছে সেই বন্ডের ভেতরে ইলেকট্রনটাকে ওরা দুজনেই শেয়ার করে থাকবে, পুরোপুরি ছেড়ে দেবে না। আয়নিকে কি হয়? পুরো ছেড়ে দেয়। যেরকম এখানে দেখেছো পুরো সোডিয়াম ছেড়ে প্লাস হয়ে গেছে, অক্সিজেন নিয়ে মাইনাস হয়ে গেছে। এবার ওদের ভেতরে কিন্তু কোনো বন্ড নেই, একটা অ্যাট্রাকশন আছে। অ্যাট্রাকশনটাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। আমরা বলি আয়নিক বন্ড, কিন্তু কথাটা ঠিক নয়। আয়নিক বন্ড কথাটা বলা কিন্তু সাজে না, বলতে হবে ইলেকট্রনিক অ্যাট্রাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে ওদের ভেতরে। মাঝখানে কোনো বন্ড নেই, মানে ওদের মাঝখানটায় ইলেকট্রন ডেন্সিটি একদমই নেই, আর ওদের মাঝখানে কোনো গ্যাপও নেই। আমি গ্যাপ দেখাতে হয় তাই। কিন্তু এটা যদি তুমি একটা দুটো বল নিয়ে এক্সাম্পল নাও, এই যদি হয় পজিটিভ আর এই যদি হয় নেগেটিভ, তাহলে এরা পুরো টাচে থাকবে, মাঝে না কোনো গ্যাপ থাকবে না আয়নিকের। ঠিক আছে? এবার কোভ্যালেন্টের মধ্যে কি হয়? মাঝখানটায় ইলেকট্রন ডেন্সিটি চলে আসে, বিকজ ওরা পুরোপুরি কখনোই ছাড়তে পারবে না। তুমি দেখেছো পিরিয়ড টেবিল এটা মাঝে আছে কার্বন, পুরোপুরি কখনো ইলেকট্রন ছাড়তে পারবে না বা নিতে পারবে না। তাই জন্য ওদের মাঝখানে, মানে দুটো অ্যাটমের মাঝখানে কোথাও ইলেকট্রন পেয়ারগুলো থেকে যায়।
এখানে যেরকম অক্সিজেনের কাছেই পুরোপুরি চলে এসে ওখানে ওদের মাঝখানে থেকে যায়, তাই ওখানে আমি একটা বন্ড দিই, এটা হলো কোভ্যালেন্ট বন্ড। আর যেহেতু ওরা শেয়ার করে থাকে তাই ওই সম্পত্তিটা কারোর একার নয়, তাই আমি এখানে পুরো প্লাস মাইনাস লিখতে পারবো না, আমাকে বলতে হবে পার্শিয়াল প্লাস পার্শিয়াল মাইনাস। অনেক স্টুডেন্টদের আমি দেখেছি যখন মেকানিজম আসে তারা লেখার চেষ্টা করে, যেখানে ডেল্টা লেখা উচিত সেখানে পুরোপুরি লিখে দিয়ে আসে প্লাস মাইনাস, এবং ভাইস ভার্সা উল্টোটাও করে ফেলে। এগুলো থেকে তোমরা একটু অ্যাভয়েড করবে নিজেকে। তাহলে বোঝা গেল ডেল্টা মানে পার্শিয়াল। ম্যাথামেটিক্সে পড়েছো ডিডিএক্স, ডিএক্স ডিটি মানে কি, ছোট ছোট এক্স, ছোট ছোট ডিস্টেন্স, ডিটি ছোট ছোট টাইম, সেরকমই আরও ছোটোকে আমরা বলি ডেল্টা, মানে আরও ছোট ছোট চার্জ, সেটাই হয়ে গেল ডেল্টা পজিটিভ নেগেটিভ। তাহলে এই দুটোর মধ্যে ক্লিয়ার হয়ে গেল যে কখন আমরা কমপ্লিট লিখবো আর কখন আমরা ডেল্টা লিখবো, ঠিক আছে। তাহলে রিঅ্যাক্টিভ সাইড বুঝে গেলাম, প্লাস মাইনাস বুঝে গেলাম। এবার বাচ্চাদের জিনিস আমরা জানি নেগেটিভ আসবে পজিটিভকে ধাক্কা মারবে, ভাইস ভার্সা এটা উল্টোটা হবে। তাহলে এখান থেকে নেগেটিভ আসবে, এর পজিটিভে অ্যাটাক করবে, তাহলে অ্যাটাকটা করে দেওয়া যাক সময় নষ্ট না করে। এখান থেকে আমরা অ্যাটাক করে নিই, সুন্দর একটা কালার নিয়ে নিই। তাহলে এই মাইনাস চার্জটা এখান থেকে আসছে, এইখানে ধাক্কা মারবে এই পজিটিভটায় এবং বিআরটা বেরিয়ে যাবে। এটা সিম্পল SN2 টাইপ অফ রিয়াকশন, মানে দুজন মিলে রিয়াকশনটা করালো। হ্যাঁ, SN লিখে উপরে 2 লেখাটা এটা বেশি প্রেফারেবল। এবার বলবে স্যার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে উল্টো দিক থেকে কেন হলো, একটু বুঝিয়ে দিন। বিকজ ওপরেও নেগেটিভ চার্জ আছে বিআর, ও যদি এর সামনে থেকে আসতো তাহলে ওদের দুজনের মধ্যে ঝামেলা হতো, বিআর আর এখানেও যে নেগেটিভ চার্জ আছে তাদের মধ্যে। তাই ওটাকে অ্যাভয়েড করার জন্য আমি কি করব, বিআর এর ঠিক যতটা দূরত্ব থেকে, যতটা ফার্দেস্ট পজিশন থেকে ওকে অ্যাটাক করা যায় সেটা চেষ্টা করব। তাই আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা এখানে প্রেফার করলাম, মানে উল্টো দিক থেকে এখানে প্রেফার করলাম, ধাক্কা মারলাম পজিটিভে, পজিটিভে ধাক্কা মারার সাথে সাথে ধাক্কাটা খেয়ে বিআরটা বাইরে বেরিয়ে গেল, হয়ে গেল সাবস্টিটিউশন রিয়াকশন SN2। S ফর সাবস্টিটিউশন আর N ফর নিউক্লিওফিলিক। এস কথাটার মানে সাবস্টিটিউশন, বলে দিচ্ছি আর লিখছি না, ভিডিওটা বড় হবে। N কথাটার মানে হচ্ছে নিউক্লিওফিলিক, তার মানে এখানে গেস্ট হচ্ছে নিউক্লিওফাইল। অনেকে এটা বোঝে না স্যার ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কী জিনিস, কারণ 11টা তারা পড়েনি, তাদের জন্য বলে দিই নিউক্লিওফাইল মানে যারা নিউক্লিয়াসকে পছন্দ করে। হাইড্রোফিলিক নাম শুনেছো, যারা জলকে পছন্দ করে, সেরকম নিউক্লিওফাইল তারাই যারা নিউক্লিয়াসকে পছন্দ করে। নিউক্লিয়াসের ভিতরে কি চার্জ আছে, পজিটিভ চার্জ, তাহলে নিউক্লিওফাইল তারাই হবে যারা নিজেরা নেগেটিভলি চার্জড। তাহলে আজকের পর থেকে যে কোনো নেগেটিভ চার্জ স্পিসিসকে আমি নিউক্লিওফাইল বলতে পারি, ডেল্টা নেগেটিভকেও আমরা বলতে পারি নিউক্লিওফিলিক সেন্টার। তাহলে নিউক্লিওফাইল এসে কোথায় ধাক্কা মারবে, পজিটিভে ধাক্কা মারবে, বিআর বেড়ে যাবে, তাহলে আমার রিয়াকশন হয়ে গেল। তাহলে তোমরা সবাই খাতায় হয়তো অনেকে লিখে ফেলেছো, নোট করে ফেলেছো। এর প্রোডাক্ট অনেকে আছে তাড়াতাড়ি করে, স্যার এটা হবে, স্যার এটা হবে বলে খাতা দেখিয়ে দেয়, ঠিক আছে। বেশি তাড়াহুড়ো করতে হবে না, জিনিসগুলো একটু ডিপলি বুঝতে হবে। এটা করে যারা অ্যান্সার করবে তারা 0 পাবে। এত কিছু পড়ানোর পরও তোমরা ভাবছো 0 কি করে হলো, সবই তো ঠিক ছিল। বিকজ তোমরা বেঞ্জিন সম্পর্কে কোনো তোমাদের আইডিয়া নেই, তোমরা বেঞ্জিন বা ফিনাইল রিং সম্পর্কে কিছু জানোই না। ফিনাইল রিং ভেতরে পাই বন্ড দেখতে পাচ্ছ 3টে, 1 2 3, প্রত্যেকটা পাই বন্ডের 2টো করে ইলেকট্রন হয়, তার মানে এখানে 6টা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, রেজোনেন্স করছে। রেজোনেন্স মানে খেলে বেড়াচ্ছে, মিউজিক্যাল বল যেরকম হয় না, 6টা চেয়ার রয়েছে, 6 জন পার্টিসিপেন্ট আছে, বলটা যেরকম সবার কাছে যাবে, মিউজিক যতক্ষণ চলবে, এখানে মিউজিক অল টাইম চলে, 24/7 সব সময় মিউজিক চলছে। তাহলে এখানে এই 6টা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে সব সময়। তুমি কি করছো, 180 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে যখন যাচ্ছ, তোমাকে ভায়া এই বেঞ্জিন রিংয়ের ভেতর থেকে গিয়েই তোমাকে এখানে কার্বনে অ্যাটাকটা করতে হবে। আর যে আসছে সেও নেগেটিভ, আর এখানে যারা পাহারা দিচ্ছে বা খেলছে এরাও নেগেটিভ, তার উপর তারা এরকমভাবে রাউন্ড ফ্লো করছে, তাহলে ওর ভেতরে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়ে গেছে, ইকুয়াল চার্জ, তাহলে একে অপরের সাথে কি করবে, রিপালশন করবে। তাই জন্য এই রিয়াকশনটা হবেই না। এটা হ্যালো অ্যালকেনস চ্যাপ্টারেও পড়ানো হয়েছিল, অ্যালকোহল চ্যাপ্টারেও সেম কোশ্চেন্স দেওয়া আছে যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনটা আটকে যায়। কোথায় আটকে যায়, যখন অ্যারোমেটিক কিছু থাকে, বেঞ্জিন জাতীয় কিছু থাকে, তখন আর এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হয় না, মানে SN রিয়াকশনগুলো হবে না। SN2 রিয়াকশন তো একদমই হবে না, SN1ও হবে না,
হ্যাঁ এখানে SN2 নিয়ে কথা বলি, SN1 আরেকটা ক্লাসে করে দেওয়া যাবে। তাহলে এখানটায় কেন হলো না তার কারণ কি বুঝলে? নিয়ম কোনো নেগেটিভকে অ্যাটাক মানে কোনো পজিটিভকে যখনই অ্যাটাক করব, নেগেটিভ যেটা আছে তার ঠিক অপোজিট সাইড থেকে অ্যাটাক করব রিপালশনটাকে মিনিমাইজ করার জন্য। এইবার যখন আমি অ্যাটাক করতে যাচ্ছি ওই নিচের পোর্শনটাও কিন্তু নেগেটিভ, বিকজ এটা অ্যারোমেটিক, ভেতরে ইলেকট্রন ঘুরছে, নেগেটিভ চার্জ ঘুরছে, বাইরে থেকে নিউক্লিওফাইলের কোনো এন্ট্রি নেই, কোনো এন্ট্রান্স নেই এখান থেকে। তাহলে এই ধরনের রিয়াকশন হবে না। ক্লিয়ার? এইভাবে নিখুঁতভাবে যদি কোনো কম্পাউন্ড সম্পর্কে তোমার আইডিয়া থাকে, কম্পাউন্ড তো একেই দেবে, আইডিয়ার কি দরকার? শুধু তোমাদের পিরিয়ড টেবিল পড়তে হবে, অ্যাটম সম্পর্কে আইডিয়া দরকার যে এই অ্যাটমটা পিরিয়ড টেবিলের কোন দিকে আছে, তাহলে কি চার্জ হতে পারে, সাইজে বড় আছে কিনা ছোট আছে, বড় হলে আগে বন্ডটা ভেঙে যাবে, যদি বেশি ডান দিকে থাকে তাহলে নেগেটিভ হবে, লেফটে থাকলে পজিটিভ হবে, এইভাবে প্লাস মাইনাসের পোলারিটিটা পেয়ে যাব। রিয়েজেন্টের ভেতর থেকেও প্লাস মাইনাসের পোলারিটি নিয়ে আমরা রিয়াকশন শুরু করে দেবো। আর একটা জিনিস জেনে রাখবো, এই যে অ্যারোমেটিক জাতীয় যে জিনিসগুলো হয় তাদের মধ্যে নেগেটিভ চার্জ মানে একটা ওশেন অফ ইলেকট্রন, নেগেটিভের সমুদ্র, ইলেকট্রনের সমুদ্র ভেতরে রয়েছে যখন ঘুরছে না, তাহলে ওখান থেকে আমাকে নিউক্লিওফাইলকেও এন্ট্রান্স দেবে না, এন্ট্রি দেবে না। তাহলে এটা হলো না। তাহলে কোনটা হবে? অবভিয়াসলি রাইটেরটা হবে, যেহেতু লেফটেরটা আমি সাকসেসফুলি করতে পারিনি। তাহলে রাইটেরটা কিভাবে হয় খুব অল্প সময়ের মধ্যে তোমাদের দেখিয়ে দিই। একই রকমভাবে এটা আয়নিক হবে, বিকজ সোডিয়াম প্লাস অক্সিজেন মাইনাস পিরিয়ড টেবিলে গ্রুপ 1-এ আছে, দেখে নেবে, একটু আগে বলে দিয়েছি। এর ভেতরে প্লাস মাইনাসকে পরিষ্কার ব্যাপার, একটু আগে CH3 আঁকা শিখে গেছো, CH3 দিলাম, এখানে Br দিলাম, তাহলে Br এর মাথায় হবে ডেল্টা নেগেটিভ চার্জ, বিকজ Brটা আছে পিরিয়ড টেবিলের ডান দিকে, একটু আগে দেখেইছো, ডান দিকে থাকলে নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে এই মাইনাসটা আসবে ব্যাক সাইড থেকে, এই কার্বনে অ্যাটাক করবে এবং Brটা বেরিয়ে যাবে। এখানে অ্যাটাক করতে তো কোনো সমস্যা নেই, কারণ এখানে তো আর নেগেটিভ চার্জ ডেন্সিটি নেই, এখানে তো আর অ্যারোমেটিক নেই, বেনজিন রিং নেই, বা কোনো নেগেটিভ চার্জ নেই, পুরোপুরি পজিটিভ আছে। কেন পজিটিভ আছে? Br ইলেকট্রোনেগেটিভ। আরেকবার দেখে নাও পিরিয়ড টেবিলটা অবশ্যই মুখস্থ করে নিও, আজকালের মধ্যে 2 দিনের মধ্যে চেষ্টা করো, তাহলে সব রিয়াকশন ইন্টারেস্ট পাবে করতে। Br রাইটে আছে নেগেটিভ, কার্বন পজিটিভ, তাহলে Br কি করছে? ইলেকট্রনটাকে নিজের দিকে পুল করছে, তাহলে কার্বন হয়ে যাচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ, ওই সুবিধাটাকে ও কাজে লাগাচ্ছে, ওই সুযোগটাকে কাজে লাগাচ্ছে, নেগেটিভ আসছে, ধাক্কা মারছে, বেরিয়ে যাচ্ছে। আর এখানে দেখো কোনো সমস্যাও নেই, কারণ আমার খুব বেশি বড় বডিগার্ডও লিখে দেয়নি, এখানটায় ছোট ছোট জিনিস রয়েছে, এই হাইড্রোজেন রয়েছে 3টে, তাহলে খুব বেশি রিপালশনও হবে না, অ্যাটাক হবে। এটা 0 ডিগ্রি, বিকজ এই যে কার্বনে ধাক্কা মারলাম, এই কার্বনের সাথে আর কোনো কার্বন অ্যাটাচ নেই, তাহলে এটা 0 ডিগ্রি। আর 0 ডিগ্রিতেই এই SN2 রিয়াকশন খুব ভালো হয়। SN2 রিয়াকশনের ভিডিও দেখে নেবে, আমার এই যে চ্যানেল সেখানে রাখা আছে, SN1 SN2 সমস্ত কিছু রাখা আছে, তাহলে এখানে SN2 রিয়াকশনটা খুব ইজিলি হবে। তাহলে এইটাই প্রেফারেবল প্রসেস টু প্রিপেয়ার 1-methoxy-4-nitrobenzen। পুরো কম্পাউন্ড সম্পর্কে একটু অ্যানালিসিস দরকার তোমাদের, প্র্যাকটিসের সাথে সাথে চলে আসবে। আজকের ভিডিওটা 15 মিনিট হয়ে গেল, ভাবছে একটা করতে এত সময় লেগে যায়, না, শেখাতে সময় লাগলো, এটা অঙ্কের মতো, একটা বুঝে গেলে বাকি 100টা ইজি করে দিতে পারবে। তোমরা এটা করে যে কোনো একটা এই চ্যাপ্টারের যে কোনো একটা রিয়াকশন নিজে করার চেষ্টা করো, দেখো পেরে যাচ্ছ। শুধু পিরিয়ড টেবিলটা পাশে যেন খোলা থাকে, আর পিরিয়ড টেবিলটা মুখস্থ করে নাও, ঠিক আছে? এরকমই ইন্টারেস্টিংভাবে আমি জিনিসগুলোকে তোমাদের কাছে তুলে ধরবো, যাতে অর্গানিক তোমাদের আর মুখস্থ করতে না হয়, ইন্টারেস্ট পাও আর ফুল মার্কস উঠে আসে, ঠিক আছে? আজকে এটুকুই থাকলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।